সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল প্রচারিত একটি শব্দ হচ্ছে বয়কট। শুধু শব্দের প্রচারণায় নয়, প্রায় সময় রীতিমতো বয়কট বাস্তবায়নের জোয়ার চলে বিভিন্ন প্ল্যাটফর্ম জুড়ে। দুই ভাগে বিভক্ত মানুষ। এক পক্ষ স্বৈরাচারী প্রতিপক্ষের পণ্য বয়কটের চেষ্টা করছে, আরেক পক্ষ তুলছে প্রশ্ন, বয়কট করে লাভটা কি? এই নিয়ে নিজেরাও দ্বিধায় পড়ে যাচ্ছেন বয়কটকারী মানুষটি। সত্যি তো, বয়কট করে কি আদৌ কোনো লাভ হবে? সামান্য একজন একটি দুটি পণ্য বর্জন করলে কি অন্যায়কারী দেশটির ওপর কোনো প্রভাব পড়বে? আসুন চিনতে ও জানতে চ্যানেলের আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করি কোনো পণ্য বা দেশের ক্ষেত্রে বয়কটের প্রভাব ঠিক কতটুকু চিন্তা হবে, তাই না? ঠিক এখানে আরেক পক্ষ যুক্তি দেখিয়ে বলে, কারণ আক্ষরিক অর্থেই পুরো দেশের সব মানুষ কিন্তু পণ্য বর্জন করছে না, এমনকি সব মানুষ বয়কটের ব্যাপারে জানেও না। যারা জানে তারা সব মিলে যদি দেশের অর্ধেক মানুষও হয়, বাকি অর্ধেক না জানা কিংবা গুরুত্ব না দেওয়া মানুষগুলো হয়তো ঠিকই সেই পণ্য কিনবে। এতে বয়কট যতটা ইফেক্টিভ হওয়ার কথা ততটা হবে না। বাস্তবে হয়তো সেই বয়কট কার্যক্রম পুরোপুরি ব্যর্থ হতে পারে। যুক্তিটা সত্যি ভাবার মতো। শুধু এটাই নয়, পৃথিবীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রগুলো যেন এত শক্তিশালী একটা জালের কোনো শাখা ছিঁড়ে যাওয়ার সুযোগ নেই। এসব ব্যাপার চিন্তা করলে এটুকু অন্তত বোঝা যায়, বয়কট বাস্তবিক অর্থেই কোনো কার্যকরী উপায় নয়। আসলেই কি তাই? চলুন সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে বয়কটের কিছু চিত্র দেখে আসি। এ বিষয়ে পরিসংখ্যান কি বলে? গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই বিভিন্ন দেশে ইসরায়েল বয়কটের আন্দোলন শুরু হয়েছে। ম্যাকডোনাল্ডস, আমাজন, কোকাকোলা, ডিজনি সহ ইসরায়েল বা ইসরায়েলি সেনাবাহিনীর সমর্থক ব্র্যান্ডগুলোকে বর্জনের ঘোষণা দিয়েছে বিভিন্ন দেশ ও কোম্পানি। এমনকি খোদ পশ্চিমা দেশগুলোতেও ইসরায়েল বয়কটের ডাক উঠেছে। ফেসবুক, এক্স, টিকটকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে জনপ্রিয় হচ্ছে ইসরায়েল বিরোধী বিভিন্ন হ্যাশট্যাগ। এগুলো কিন্তু একদিনে শুরু হয়নি, এমনকি প্রথম থেকে সবাই মিলে শুরু করেনি, বরং আমার আপনার মতো জনা কয়েক মানুষের ক্ষুদ্র প্রয়াস থেকেই ক্রমাগত ছড়িয়ে পড়েছে এই প্রতিবাদী আন্দোলন। ইসরায়েলের আগ্রাসন বন্ধে কোনো পদক্ষেপ না নেওয়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে কিছু মুসলিম দেশ স্টারবাকসের মতো ব্র্যান্ডগুলো বর্জন করেছে। ফলে কিছু ব্র্যান্ডের বিক্রিও কমে গেছে। অথচ সামান্য কিছু শিক্ষার্থীর সেই ব্র্যান্ডগুলো না কেনা এবং কিছু দোকানির সেই ব্র্যান্ডগুলো দোকানে না রাখা থেকেই মূলত এই বর্জনের সূত্রপাত হয়েছিল। Ben, I just want to read some facts to you from Friends of Al-Aqsa. They've put together a #CheckTheLabel campaign about these dates. বয়কটের কারণে তার কোম্পানির ব্যবসায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। একই রকম ক্ষতির কথা স্বীকার করেছে স্টারবাকসও। এই দুই মার্কিন প্রতিষ্ঠানের ইসরায়েলি শাখা হামাস বিরোধী অভিযানের সমর্থন দেওয়ার কারণেই তাদের পণ্য বয়কটের ডাক আসে। অন্যদিকে ইসরায়েলি পণ্য ও সেবা বয়কটের আন্দোলন আজ থেকে নয়, এই প্রতিবাদ চলছে সেই 2005 সাল থেকে। তখনও দেশটির গাজা দখলের প্রতিবাদে বয়কট আন্দোলনের সূচনা হয়। ক্রমাগত এই আন্দোলন মধ্যপ্রাচ্য ও কিছু মুসলিম প্রধান দেশের পাশাপাশি ইউরোপ, আমেরিকাতেও ছড়িয়ে পড়ে। ইসরায়েল কিংবা সাহায্যকারী পশ্চিমা দেশগুলো বরাবরই বোঝাতে চেয়েছে বয়কট তাদের উপর কোনো প্রভাব ফেলে না, কিন্তু বাস্তবতা ভিন্ন। কেননা দেশগুলো বয়কটের ফল টের পেতে শুরু করেছে আরও আগেই। আর এ কারণে শুরু হয়েছে তাদের লবিং। বিশেষ করে ইসরায়েল বয়কট আন্দোলন নিষিদ্ধের ব্যাপারে আইন করারও চেষ্টা চালাচ্ছে। বয়কটের যদি সমস্যা নাই হয়, তাহলে দেশটির এত ভয় কিসের? কোকাকোলা, পেপসি বর্জন করায় মনে হতে পারে যে তাদের কোনো ক্ষতি হয়নি। জনপ্রিয় ব্র্যান্ড, ক্ষতির প্রশ্নই আসে না। কিন্তু ভেবে দেখুন, ক্ষতি না হোক, তাদের লাভও তো হয়নি। কোকাকোলা, পেপসি বয়কটের পর মুসলিম দেশগুলোতে বেভারেজের যে শূন্যস্থান তৈরি হয়েছে তা পূরণের জন্য বাজারে এসেছে মুসলিম দেশগুলোর নিজস্ব কোমল পানীয়। পশ্চিমা পানীয় বর্জনের পরই আফগানিস্তানের পামির কোলা বাজারে এসেছে, জনপ্রিয় হয়েছে অল্প সময়ের মধ্যেই। ফিলিস্তিনের সমর্থনে এমনকি সুইডেনে প্যালেস্টাইন কোলা অবধি বাজারে এসেছে। বাংলাদেশে পেপসি, কোকাকোলা বর্জনের পর সবাই ঝুঁকেছে দেশি বেভারেজের দিকে। মার্কেট পেয়েছে নিজস্ব ব্র্যান্ডগুলো। এবার তাহলে লাভ ক্ষতির হিসেবটা একটু ভেবে দেখুন তো। প্রশ্ন উঠতে পারে, শুধু বয়কটই কি ব্র্যান্ডগুলোকে বন্ধ করতে কিংবা ইসরায়েলের নীতি বদলানোর জন্য যথেষ্ট? হার্ভার্ড ইউনিভার্সিটির এক গবেষণা মতে কোনো রাজনৈতিক পরিবর্তন ঘটানোর জন্য মাত্র 3.5% জনসংখ্যার সক্রিয় অবস্থান প্রয়োজন। এই সম্মিলিত অবস্থান সংখ্যালঘু মনে হলেও এটুকুই যথেষ্ট পার্থক্য তৈরি করতে পারে। একটু ইতিহাসের দিকে তাকাই। 1791 সালে ইংল্যান্ডে দাস ব্যবসায়ীদের উৎপাদিত চিনি বর্জনের আহ্বান জানানো হয়েছিল।
মানুষ সেই আহ্বানে সাড়া দিলে চিনি কলগুলোর লাভের অনেকটাই কমে যায়। এ থেকে জনমত গড়ে ওঠে দাস ব্যবসার বিরুদ্ধে। মাত্র কয়েক দশক পরে বিলুপ্ত হয় দাস প্রথা। আরেকটা ঘটনা বলি। দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ বিরোধী বয়কটের সময় বিভিন্ন দেশের মানুষ পশ্চিমা পণ্য বর্জন শুরু করে। চাপে পড়ে যায় পশ্চিমা দেশগুলোর সরকাররা। অবসান ঘটে বর্ণবাদ শাসনের। এসবই শুরু হয়েছে কিছু মানুষের ছোটখাটো আন্দোলন থেকে। ওটুকুই যখন বড় বা শক্তিশালী প্রতিপক্ষের গায়ে সামান্য ফাটল ধরিয়েছে, তখন আন্দোলন ছড়িয়ে পড়েছে আরও বড় আকারে। বয়কট একটা কৌশলগত উপায়। এটা এমন এক প্রতিবাদী আন্দোলন যা হয়তো দেশ বা পণ্যের নীতি পরিবর্তনের জন্য পুরোপুরি যথেষ্ট নয়, কিন্তু এটা ব্র্যান্ডের মুনাফা এবং প্রতিপক্ষ দেশের অর্থনীতিকে আংশিক হলেও ক্ষতিগ্রস্ত করতে পারে। বয়কট বাড়াতে পারে রাজনৈতিক সচেতনতাও। অর্থনৈতিক চাপের সঙ্গে রাজনৈতিক চাপ মিলে তৈরি হতে পারে কঠিন প্রভাব, যা এক পর্যায়ে বদলে দিতে পারে কোনো দেশের সরকার ব্যবস্থাকেও। এ ধরনের আন্দোলনের লক্ষ্য হল পণ্যের ব্র্যান্ড বা সে দেশকে বিচ্ছিন্নতার দিকে ঠেলে দিয়ে কোণঠাসা করে ফেলা। শুরুতেই আগাগোড়া পরিবর্তন ঘটাতে না পারলেও সম্মিলিত এই পদক্ষেপ ঘটাতে পারে একটা সুদূরপ্রসারী পরিবর্তনের সূত্রপাত। আজ এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক দিন এবং আপনাদের কি মতামত তা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চিনতে ও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।